মাটির নিচের একটা শহর, যেখানে প্রায় 2-3 হাজার লোক থাকতো। তারা খাওয়া দাওয়া করতো, ঘুমাতো, ঘুরে বেড়াতো। কিন্তু মাটির নিচে কেন, মাটির উপরে কেন না? চলুন আজকে সেই গল্পই শোনাবো আপনাদেরকে। তো ক্যাপাডোকিয়া ব্লগের আজকে শেষ পর্ব। তো শেষ পর্ব হিসেবে কিছুটা রিক্যাপ করছি আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আবারও। তো ক্যাপাডোকিয়াতে আমরা হট এয়ার বেলুন, দেন ফেয়ারি চিমনি, তারপরে মাশরুম হিল, এগুলো সব দেখে ফেলার পরে লাস্ট যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিটি। তো আগে পর্বতে বলেছিলাম যে হিটাইট সিভিলাইজেশনের বেশ কিছু নিদর্শন এখানে আছে, পাহাড় কেটে ঘরগুলো তৈরি করা, আর এগুলো সবই মাটির উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাটির উপরে থাকা সত্ত্বেও মাটির নিচে কেন করতে হলো? টার্কি আগে বলেছিলাম এমন একটা জায়গা যেটা ইউরোপ এবং এশিয়ার একটা মিলনস্থল বলা যায়। তো সেই কারণে টার্কিতে আসলে প্রচুর অ্যাটাক হতো ইউরোপ এশিয়া দুই দিক থেকেই, এখানকার যে ট্রেডেবল গুডসগুলো ছিল সেগুলো নেওয়ার জন্য। সো হিটাইটদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হতো সবসময়ই। তো সেই প্রোটেকশনের জন্যই তারা একটা সময় মাটির উপরে ছাড়াও মাটির নিচে একটা শহর তৈরি করে। একটা দুইটা না, প্রায় অনেকগুলো শহর তৈরি করে এই ক্যাপাডোকিয়া অঞ্চলে। তো ছবিতে দেখতে পাচ্ছেন যে মাটির নিচে দেখেন মাল্টি লেয়ার, প্রায় 7 থেকে 8 তলা 9 তলা এরকম ফ্লোর। তো প্রায় 150 থেকে 200 আন্ডারগ্রাউন্ড সিটি আছে প্রায় ক্যাপাডোকিয়াতে। পাওয়া গেছে এখন পর্যন্ত অনলি 38টা, 38। তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটাকে বলে হচ্ছে ওসকোনাক আন্ডারগ্রাউন্ড সিটি। তো 130 লিরা করে লেগেছিল আমাদের পার পার্সনের। তো এখন ঢুকছি। আর একটা জিনিস, এখানে আসলে যাদের দুর্বল হার্ট বা প্রেশারের সমস্যা আছে, ব্লাড প্রেশার, তাদের আসলে প্রবেশ নিষেধ। এটা অবশ্য ভূতের ভয়ের কারণে না, এটা ভিতরে হয়তো সাফোকেশন লাগতে পারে, হয়তো সেই কারণে মানা করা আছে। তো প্রথমে ঢুকার পর যে চেম্বারটা, এটা হচ্ছে প্রথম লেয়ারটা। এই প্রথম লেয়ারে নর্মালি আসলে পশু পাখি রাখা হতো। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ঘোড়া রাখা হতো, ঘোড়ার খাবার দেওয়া হতো এখানে, এবং ঘোড়া এখানে বেঁধে রাখা হতো, আংটার মতো লাগানো আছে দেয়ালে। তো দেখতে পাচ্ছেন ছবিতে হচ্ছে প্রথম লেয়ারটা যেখানে পশু দেখা যাচ্ছে। তো এখানে এদেরকে বেঁধে রাখা হতো কারণ এদেরকে নিচে নিয়ে যাওয়া সম্ভব না। সো এরা প্রথম লেয়ারে পশু পাখি থাকতো। আর একটা লেয়ার থেকে একটা লেয়ারে যাওয়ার জন্য টানেল আছে, খুব ছোট এবং ন্যারো টানেলগুলো। তো এটা সামনে দেখাবো আমি ভিডিওতে। তার প্রত্যেকটা অ্যাক্সেস, মানে একটা শহর থেকে একটা শহরে যাওয়ার জন্য দরজা ছিল, দরজাটা বড় বড় বোল্ডার দিয়ে আটকানো থাকতো। তো এটা হচ্ছে সেকেন্ড চেম্বার, যেখানে আমরা এখানে আসলে ভেন্টিলেশন সিস্টেমের মতো আছে। আর এখানে হচ্ছে এটা অনেকটা গণরুমের মতো। তো আমাদের ট্যুরিস্ট যে গাইড ছিলেন উনি সেটাই বোঝাচ্ছেন। তো এটা অনেকটা গণরুমের মতো, এখানে আসলে অনেকেই একসাথে শুইতো। মানে এরা হচ্ছে নর্মাল লোকজন যারা, আর যারা হাই ক্লাস লোকজন বা প্রিস্ট বা ওই টাইপের লোকজন, তারা হচ্ছে আলাদা রুম পেত, ওইটা আরও নিচে 6 বা 7 বা 8 তলা মাটির নিচে ওখানে পেত। এখানে তো এমন একটা অবস্থা ছিল যে কেউ যদি, এত লোকজন একসঙ্গে থাকতো যে কেউ যদি এখান থেকে বের হয়ে উপরে যাবার ফিরে আসতো, হয়তো সে দেখতে পেতো যে তার জায়গাটা অলরেডি অকুপাইড, আরেকজন নিয়ে নিয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানে পিছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, যেখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, এটা আসলে উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে। এটাকে তারা বলছে এক ধরনের ফিল্ট্রেশন সিস্টেম। তো এখানে পানি পড়লে এটা ফিল্টার হয়ে একদম নিচ পর্যন্ত চলে যায়। তো এটা একটা রিজার্ভার হিসেবে কাজ করে তাদের জন্য। তো আমরা চলে যাচ্ছি পরের যেই চেম্বার বা রুম সেটাতে। খুবই ন্যারো, একটা মাথা নিচে করে যেতে হয় এবং খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ এগুলো সব পাথরের। কোনো কারণে মাথায় বাড়ি লাগলে শেষ। তো এরপরে যেই চেম্বারটা, ওইখানে আসলে এটা একটা হলো স্পেস। এখানে হয়তো কিছু ছিল, এখন কিছু নেই। তো আমরা ওখান থেকে আবার চলে গেলাম পরের যে রুমটা সেটাতে। তো তার আগে এটা আরেকবার দেখালাম যে স্ট্রাকচারটা আসলে কেমন। পুরাটাই পাথরের, পাথর কেটে বানানো মাটির নিচে। তো পরের যে চেম্বারটা, এখানে আমাদের গাইড যেটা দেখাচ্ছিলেন, এখানে আসলে ওই চুলার মতো আছে, সেটা নিচে আসলে এখানে একটু অন্ধকার, কিছুটা ডার্ক, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না। তো আমি চেষ্টা করেছিলাম দেখানোর জন্য, বাট এটা সম্ভব হয়নি বোধহয়।
তারপর আমি চেষ্টা করবো দেখাতে, বোঝা না বোঝা আরেক ব্যাপার। আর এখানে জায়গায় জায়গায় দেখবেন যে হোল করা আছে উপরে সাইডে, এগুলো হচ্ছে বাতাস ফ্লো করার জন্য বা কমিউনিকেশনের জন্য। ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটি চুলার মতো, তো যেখানে চুলা থাকবে, যে এটাও একটা চুলার মতো অনেকটা, যেখানে চুলা থাকবে উপরে একটা ভেন্টিলেশন সিস্টেম থাকবে যাতে ধোয়া বের হয়ে যেতে পারে। তো এখানে গাইড আসলে অনেক কিছুই বুঝিয়েছিল, সবকিছু আসলে মনে নেই, এই জন্য আসলে সবকিছু এক্সপ্লেন করতে পারছি না। যতটুকু মনে আছে ততটুকু আসলে বলছি। তো চলে যাচ্ছি পরের চেম্বারে। তো পরের চেম্বারে একটা বড় একটা এটাকে কি বলে, কলসি বা বড় সাইজের কলসি দেখতে পাচ্ছেন। এখানে আসলে আঙ্গুরের রস রাখা হতো। তো ক্যাপাডোকিয়া অঞ্চলে আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে প্রচুর আঙ্গুর হয়। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন উপর যে হোলটা, ওখান থেকে আসলে আঙ্গুর নিচে ফেলা হয়, উপরে আঙ্গুরের বাগান থেকে এখান দিয়ে সরাসরি এখানে ফেলে দেওয়া হয়। তো এখানে এসে আঙ্গুর যেভাবে জুস করে পা দিয়ে পাড়ায়, তো ওইভাবে এখানে জুস করা হতো। আর এখান থেকে জুস করলে ওইটা সামনে একটা স্পেস আছে গর্তের মতো, ওইখানে যে জমা হতো। তো এই সামনে চেইন দেওয়া যে স্পেসটা, এটাই হচ্ছে সেই গর্তটা। তো এখানে এই জুসগুলো জমা হতো, এটা একটা রিজার্ভার হিসেবে থাকতো, এবং এরা এখান থেকে এটাকে ওই কলসিগুলোতে ভরে ভরে নিয়ে যেত বিভিন্ন তালায়, বিভিন্ন শহরে। কারণ এই শহরগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, কিন্তু আসলে এগুলো এত ডিপ যে সবাই এখন এক্সপ্লোর করতে পারেনি। সো নো আইডিয়া যে আসলে কোথায় এটা কানেক্টেড, বাট সবগুলো কানেক্টেড, দ্যার ইজ নো ডাউট। এটাই সেই রিজার্ভারটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা যেখান থেকে আসে এটা। তো এরপর আবারও মাথা নিচে করে পরের চেম্বারে রওনা। তো যথারীতি এই এই মানে এই ট্যুরটাতেও, মানে এই জায়গাটাতেও আম্মু আসতে পারেনি, কারণ তার পায়ে সমস্যা ছিল সেই কারণে। আর ফাইয়াজকেও আমরা আনিনি, ফাইয়াজ আম্মুর সাথেই ছিল। তো এখানে উনি আবার দেখাচ্ছিলেন যে এখানেও একটা স্পেস ওরকম আছে যেখানে সম্ভবত এখানে হচ্ছে সম্ভবত যে ফ্রুট বা এগুলার নিচে রাখা যায়, বা খাওয়া দাওয়া রাখার জন্য কোনো ধরনের স্টোরেজ। আর এখানে জায়গায় জায়গায় এরকম হোল দেখতে পাবেন, এগুলো হচ্ছে কমিউনিকেশনের জন্য ছিল বা কারোর উপর নজরদারি করার জন্য ছিল। তো ফুড স্টোরেজ যেটা বলছিলাম, আই এম কারেক্ট। সো এটাগুলো সব ফুড স্টোরেজ, এই রুমটা। এখানে খাওয়া দাওয়া রাখা হতো নিচে এবং উপরে, দুই জায়গাতেই। তো যথারীতি উপরেও হোল দেখা যাচ্ছে বাতাস ফ্লোর জন্য। অন্যান্য দেশের অনেক ট্রাভেলাররাও ছিলেন ওই সময়টা যখন আমরা গিয়েছিলাম। তো পরের চেম্বারে যাওয়ার আগে আমরা এখন আসলে সেকেন্ড লেয়ারটায় যাব। মানে এখন আমরা ছিলাম আসলে ফার্স্ট লেয়ারে, এখান থেকে আমরা যাব সেকেন্ড লেয়ারে। তো সেকেন্ড লেয়ারে যাওয়ার আগে চিন্তা ভাবনা চলছিল আসলে যাওয়া যাবে কি না, কারণ খুব ন্যারো জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, যেতে এত দূরে এসেছি, না দেখে কি আর যাওয়া যায়। সো লেটস গো ইন। তো এক হাতে অ্যাকশন ক্যাম নিয়ে আরেক হাতে মাথা বাঁচিয়ে আসলে এই ধরনের মানে ন্যারো টানেল দিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ অবশ্যই, বাট কি আর করা। তো ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু গর্তের মতো, এগুলোতে আসলে মানে এখানে যেটা করতো, মানে যদি এখানে ফরেন কোনো ইনভেডার চলে আসতো, মানে এখানে মানে অনুপ্রবেশকারী চলে আসতো, তাহলে এই গর্তগুলো দিয়ে হয় তেল ঢেলে দেওয়া হতো, গরম তেল, অথবা বর্ষা দিয়ে গেঁথে ফেলা হতো। মানে এগুলা কাইন্ড অফ ডিফেন্সিভ আউটপোস্ট বা ডিফেন্সিভ পজিশন এগুলা। তো এরপরে পরের যেই চেম্বারটা, ওটাতে আমরা গেলাম। ওইখানেও বেশ কিছু স্পট ছিল, ওইখানে কোনো ধরনের রিজার্ভার সম্ভবত,
মনে পড়ছে না এখন আসলে কি ছিল এক্স্যাক্টলি। The underground city. And about the toilet, guys, because we don't have any exact database about the underground city, so they give us some humors. The first one, maybe they will dive very deep hole, looks like the ventilation shaft. They will be doing everything in the hole. পিকচারে দেখতে পাচ্ছেন একটা ভেন্টিলেশন শ্যাফট দেখা যাচ্ছে। এখানে আবার দেখবেন যে কিছু স্পেস আছে যেখানে পা দিয়ে উঠে যাওয়া যায় আস্তে আস্তে। তো এটা কাইন্ড অফ স্কেপ রুট অ্যাজ ওয়েল। শুধু যে ভেন্টিলেশন বা বাতাসের জন্য তা না, এটা স্কেপ রুটও। তো এগুলো এমন জায়গাতে স্কেপ রুটগুলো করা হতো যেগুলো আসলে মিশে থাকতো পুরো পাহাড় এবং জঙ্গলের মধ্যে। বাইরে থেকে কেউ বুঝতে পারতো না যে এখানেই ভেন্টিলেশন শ্যাফটটা আছে। থাকবা না খাবা না যেতে পারবো না, তো অসুবিধা হবে আমার বলতেছে। টাফ হবে, মানে তুমি যেতে চাও কিনা? তাহলে তোমরা যাও। না না, আমরা দেখে আসি। না না, শীঘ্রই যাবো। আরে ঠিক হবে না, ও নাকি নিত নাকি। দেখি রে কেমন জায়গাটা। এখানে ওই একই, মানে ন্যারো টানেল দিয়ে পার হতে হবে। তো ওইটা দিয়ে আমরা যাচ্ছিলাম পরের চেম্বারে যাওয়ার জন্য। তো এখানে আসলে এক একটা চেম্বার আসলে একটার সাথে একটা কানেক্টেড। চশমাটা দিয়ে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় আব্বুর কাছে, কারণ উনি যাবে না বললো সামনে। তো এই কারণে আমরা যাচ্ছিলাম, আমি আর আমার ওয়াইফ। তো এই হচ্ছে স্পেস পরেরটা। তো এখানে আসার পর দেখলাম যে সামনে আরেকটা টানেল আছে যেটাতে আরেকটা রুমে যাওয়া যায়, যেই রুমটাতে হচ্ছে যে মশলা করতো, মানে মশলা রাখতো বা মশলা বাটতো, যেটাই হোক না কেন। তো এখানে যাওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করলাম যে কত দূর। তো বললো যে এটা জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, 25 মিটার লম্বা। তো সেটাই, আল্লাহর নাম নিয়ে এখানেও আবার ঢুকে গেলাম। এত দূরে এসে তো আর না দেখে যাওয়া যায় না। তো এটা আবার সেই একই রকম বা নিচে করে হাঁটা। ভাই কি অবস্থা! তো অবশ্যই আর একটু মোটা হলে তো শেষ হয় না কেন? এখানে বললো না যে পিটাপিটি করতে আর কি। এখানে প্রচুর ট্র্যাপ আছে, বুঝছো? ট্র্যাপ মানে বুঝছো, জায়গায় গর্ত আছে, পড়ে যেতে পারো। তারপরে সিনেমা দেখছো না, চাপ দিচ্ছে, পরে হঠাৎ করে যে 2 পাশ থেকে 2টা বর্ষা এসে কেটে ফেলছে, এরকম আছে। মানে ছিল আর কি, এখন নাই হয়তো। হ্যাঁ, It's not so comfortable. No, not at all. Very difficult. So, how long is ahead? It's last. 5 meters. 5 meters. 5 meters, and this is the last. Is it worth going there? What? Is it worth going there? What? I mean, is it good going there, or we should go back? No, it's shorter than. It's shorter than. Shorter than that, huh? You can go. Okay. It's okay. Yeah. যাবা না? Viene cinema, 3 días que viene cinema. এখানে ওরা প্রশ্ন করে করছে কেন? হ্যাঁ? কেন করছে? কি করছে? এরকম জায়গাতে কেন করলো? বললো না পালাই ছিল? কি কারণে বলেছে? আবার একই প্রশ্ন। শোনো, এখানে রহস্যটা হলো কি, ক্রিশ্চিয়ানিটি যখন অ্যাকসেপ্ট করছে এখানকার লোকজন, কিছু লোকজন যারা এখানে থাকতে আসছে, হ্যাঁ, তখন মেনলি রোমানরা ছিল কন্ট্রোলে। ক্রিশ্চিয়ানদেরকে ওরা পছন্দ করতো না, তো ভয়ে ওরা পালায় এখানে চলে আসছে। তো কেউ রেড করলে যদি হঠাৎ করে খুঁজে না পায়, এই জন্য ওরা মাটির নিচে এইগুলো তৈরি করছে। এগুলো কি দিয়ে তৈরি? এটা কেটে কেটে বানাইছে, পাহাড় কেটে বানাইছে। হ্যাঁ, এই যে আর অনেক নিচে আছে। এত নিচে করছে, কতজন মানুষ? আরো নিচে আছে, 7 তলা আছে নিচে। 7 তলা যেতে দেয় না আর কি। যেতে পারবা? ওই যে নানান কারণে হয়তো ওগুলো এক্সপ্লোর করে নাই, কোনো ট্র্যাপ থাকতে পারে, বা অনেক শীত হবে বললো না, ফ্রিজিং কোল্ড। চলো, ওয়েট করো।
ওহ, দৌড়ায় দৌড়ায় চলে আসবে জিরাইলে আমি জিরাই দিছি না, আমি দৌড়াই দিছি। থ্যাংক ইউ ফর দ্য টিপস। হোয়ার ইজ মাই ফোন? দৌড়ে আমি এটাতে দৌড়ায় দৌড়ায় চলে Lead the way. We understand how you run. Oh, that's pretty fast. Yeah, I'm coming. So that was the end, guys. We end up. And now we're going. ইতিহাসবিদরা বলেন যে ক্যাপাডোকিয়ার আন্ডারগ্রাউন্ড সিটিগুলো 700 থেকে 800 বিসির মধ্যে তৈরি হয়েছে। সো আবার এখানে তো আগেই বলেছিলাম যে ভলকানিক ইরাপশনের কারণে এখানে আসলে এগুলো ফর্ম করা। সো আর ইঞ্জিনিয়ারিং স্কিল, আগেও যেটা বললাম যে ওই সময়ের যে ইঞ্জিনিয়ারিং স্কিল এখানে দেখা যাচ্ছে, এটা আসলে অসাধারণ। মানে আমাদের প্রেজেন্ট সিভিল ইঞ্জিনিয়াররা দে শুড বি পুট অ্যাট কোয়েশ্চেন। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে হিটাইটদের পরে আসলে ক্রিশ্চিয়ানরাও যখন এখানে আশ্রয় নিয়েছিল জিসাস ক্রাইস্টের ডিপার্চারের পরে, তখন আসলে ওরাও এখানে পালিয়ে থাকতো রোমানদের অ্যাগ্রেশন থেকে বাঁচার জন্য। আর এই হচ্ছে সেই বোল্ডারটা, মানে যেটা দিয়ে আসলে একটা রুম থেকে আরেকটা রুমের অ্যাক্সেস, বা একটা শহর থেকে আরেকটা শহরের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হতো। তো এই জিনিসটা দিয়ে আসলে জাস্ট দরজাটা বন্ধ করে দেওয়া হতো, দ্যাটস ইট। সো এগুলোর ওজন কম করে হলো মিনিমাম আমার ধারণা 500 কেজির কম হবে না, 0.5 টন এক একটা। আর এই শহরটা স্পেসিফিক্যালি যে ওসকোনাক আন্ডারগ্রাউন্ড সিটি, এটা আসলে এটার ইনভেনশনটাও একটু মজাদার। কারণ হচ্ছে যে 1972 সালে একজন ফার্মার তার খেতে কাজ করছিলেন। তো তিনি পানি দেওয়ার সময় হঠাৎ দেখলেন যে পানিগুলো খুব র্যাপিডলি মাটির নিচে চলে যাচ্ছে। তখন উনি খোঁড়া শুরু করলেন এবং তখনই এই আন্ডারগ্রাউন্ড সিটিটা বের হয়ে আসলো। সো এই ভদ্রলোক এখনও জীবিত। তো এটা পুরোটাই তার ক্রেডিট, এই পার্টিকুলার শহরটা বের করার জন্য। তারপরে আর্কিওলজিস্টরা এসে সব এক্সক্যাভেট করে এখান থেকে আসলে শহরটাকে বের করে, তো যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা আন্ডারগ্রাউন্ড সিটি ট্যুরের শেষ দিকে, হয়তো আরও অনেক ঘোরা যেত, বাট সময়ও স্বল্পতা ছিল, প্লাস হচ্ছে এনার্জিরও একটা ব্যাপার আছে, আসলে এই সব জায়গায় কতটুকু বার ঘোরা যায়। তো ফাইনালি আমরা বের হয়ে আসলাম। তো ওই যেদিক দিয়ে এন্ট্রি নিয়েছি তার ঠিক অপোজিট দিক দিয়ে আমাদেরকে বের হতে হবে, দ্যাটস ইট।